গুড মর্নিং। একটা নতুন ইয়ে স্টার্ট করি আজকে। অ্যাকচুয়ালি নতুন না, আগের ক্লাসে আমরা কতদূর পড়েছি, আগের ভিডিওতে সেন্ট্রিওল সেন্ট্রোজোম সম্পর্কে পড়েছি, তাই তো? তো আগের ক্লাসে আমি দুটো কোশ্চেন রেখে গিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য সেন্ট্রোজোম, অ্যাকচুয়ালি সেন্ট্রিওল। তো সেন্ট্রিওলের কি ফাংশন বলতে গিয়ে আমি একটা ইম্পর্টেন্ট ফাংশন বলেছিলাম যে সেন্ট্রিওল মাইক্রোটিউবিউল তৈরি করে, যেগুলো অ্যাকচুয়ালি আমরা স্পিন্ডল ফাইবার হিসেবে ধরে নিই, এবং এই মাইক্রোটিউবিউল গুলো গিয়ে ক্রোমোজোমের মুভমেন্টে ক্রোমোজোমের কাইনোটোকোরের সাথে গিয়ে জোড়ে এবং ক্রোমোজোমের মুভমেন্টে হেল্প করে থাকে, ঠিক আছে? মানে সেল ডিভিশনে হেল্প করে থাকে। তাহলে যদি আমরা এটাই ধরে নিই যে এটা একটা সেন্ট্রিওল আর আরেকটা সেন্ট্রিওল তার সঙ্গে প্রায় 90 ডিগ্রি থাকে অ্যারেঞ্জমেন্ট, ক্লিয়ার? তাহলে এই সেন্ট্রিওল গুলো সেল ডিভিশনের সময় এরকম দুটো সেন্ট্রিওল তৈরি হয়, আমরা সেল ডিভিশন চ্যাপ্টারে পড়ব বা পড়ে নিয়েছি। তাহলে একটা সেন্ট্রিওল এই পোলের দিকে থাকে আর একটা সেন্ট্রিওল তার ঠিক অপোজিট পোলের দিকে থাকে, এবং এই সেন্ট্রিওল গুলো কিছু মাইক্রোটিউবিউল তৈরি করে, যে মাইক্রোটিউবিউল গুলো গিয়ে ক্রোমোজোমের ঠিক একটা স্পেশাল রিজিয়ন আছে যার নাম কাইনেটোকর, সেই কাইনেটোকরের সাথে গিয়ে লেগে যায়। তাহলে এই সেন্ট্রিওল গুলো মাইক্রোটিউবিউল তৈরি করে, ক্লিয়ার? এবং সেই মাইক্রোটিউবিউল গুলো ডিউরিং সেল ডিভিশন মেটাফেজের সময় প্রত্যেকটা সেন্ট্রিওল থেকে নির্গত সেই মাইক্রোটিউবিউল, যাকে আমরা স্পিন্ডল ফাইবার বলি, এই স্পিন্ডল ফাইবার গুলো গিয়ে ক্রোমোজোমের একটা পার্টিকুলার জায়গায় গিয়ে জুড়ে যায়, যাকে আমরা কাইনেটোকর বলি। এই কাইনেটোকরের সঙ্গে জোড়ে এবং ক্রোমোজোম গুলোকে দুটো অপোজিট পোলের দিকে মুভ করতে হেল্প করে, যাকে আমরা পরবর্তীকালে ডিটেইলসে জানবো অ্যানাফিজিও মুভমেন্ট। এবং একটা টাইমের পরে এই দুটো সেল, আগে যেটা টোটালটা একটা সেল হিসেবে বিবেচিত হচ্ছিল, এখন সেই সেলটা আলটিমেট একটা টাইমের পরে এরকম দুটো সেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝলাম এই সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল তৈরি করে, যে মাইক্রোটিউবিউল গুলো ক্রোমোজোমের কাইনেটোকরের সঙ্গে জোড়ে এবং তাদের নাম হয়ে যায় স্পিন্ডল ফাইবার, যেটা ক্রোমোজোমের মুভমেন্টে হেল্প করে থাকে। আর যখনই ক্রোমোজোম মুভমেন্ট হয়ে যায়, অ্যানাফেজ কমপ্লিট হয়ে যায়, আলটিমেট এক টাইম পর দুটো সেল ডিভাইড হয়ে যায়, মানে সেল ডিভিশনে হেল্প করে থাকে। এটা আমরা আগের ক্লাসে বলে শেষ করেছিলাম। এখন কোশ্চেন হচ্ছে, আমি যে সেলটা এঁকেছি সেই সেলটা যেহেতু দুটো সেন্ট্রিওল আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, তো এই সেলটা অবশ্যই হতে হবে দিস ইজ অ্যানিমাল সেল। বাট যদি এই সেলটা প্ল্যান্ট সেল হতো, তাহলে কোশ্চেনটা হচ্ছে, তাহলে যদি এই সেলটা অ্যানিমাল সেল না হয়ে প্ল্যান্ট সেল হতো, তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে কি অ্যানাফিজিও মুভমেন্ট হয় না, বা প্ল্যান্ট সেলের মধ্যে কি ক্রোমোজোম নেই? আছে। তাহলে প্ল্যান্ট সেলের যদি এটা ক্রোমোজোম হয়, তাহলে ক্রোমোজোম গুলো মেটাফেজিক অবস্থায় মেটাফেজিক প্লেটে অ্যারেঞ্জ হবে। তাহলে প্ল্যান্ট সেলে কি আমি দুই প্রান্তে সেন্ট্রিওলি আঁকবো? আগের এই কোশ্চেনটা আমি গেছি যে তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি ক্রোমোজোম গুলো দুই প্রান্তের দিকে মুভ করার জন্য মাইক্রোটিউবিউল নেই? উত্তর হবে হ্যাঁ। তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও ঠিক কাইনেটোকরে কিছু মাইক্রোটিউবিউল এসে অ্যারেঞ্জ হয়, জুড়ে যায়, এবং এই ক্রোমোজোম গুলো দুই প্রান্তের দিকে মুভ করে। এই ক্রোমোজোম এই দিকে মুভ করে, এই ক্রোমোজোমটা অপোজিট দিকে মুভ করে। তার মানে প্ল্যান্ট সেলের মধ্যেও অ্যানাফেজিও মুভমেন্ট হয়, এবং প্ল্যান্ট সেলটাও দুটো আলাদা সেলে সেপারেট হয়ে যায়। বাট কোশ্চেন থেকে গেল একটাই, তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও কি এই যে মাইক্রোটিউবিউলের কথা বলছি, যেটা আমরা স্পিন্ডল ফাইবার বলছি, তাহলে সেই স্পিন্ডল ফাইবার তৈরি করার দায়িত্বটা কার?
তাহলে কে এই স্পিন্ডেল ফাইবারগুলো তৈরি করে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে? প্ল্যান্ট সেলের ক্ষেত্রে তো আমরা অলরেডি করে নিয়েছি যে সেন্ট্রিওল ওয়ার্ডটা অ্যাপ্লিকেবল ফর অ্যানিমাল সেল। তাহলে প্ল্যান্ট সেলে যে মাইক্রোটিউবিউল তৈরি হচ্ছে, প্ল্যান্ট সেলে যে ক্রোমোজোমাল মুভমেন্ট হচ্ছে, প্ল্যান্ট সেলে যে ডিভিশন হচ্ছে, তার জন্য যত মাইক্রোটিউবিউল বা স্পিন্ডেল ফাইবার লাগে সেইগুলো তাহলে কে তৈরি করে? সেন্ট্রিওল নেই তো। যখন এর অ্যানসারটা দেওয়ার চেষ্টা করলাম যে তাহলে কে তৈরি করে, তখন আমাদের কাছে দুটো জিনিস বেরিয়ে এলো। না, আমরা যে যদি এই মাইক্রোটিউবিউল গুলো দেখে থাকি, আমরা দেখলাম এই মাইক্রোটিউবিউল গুলো বা প্ল্যান্ট সেলের মাইক্রোটিউবিউল মেইনলি দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন, প্রোটিনটার নাম টিউবিউলিন প্রোটিন। না, একটা মাইক্রোটিউবিউল তৈরি হচ্ছে দুটো টাইপের টিউবিউলিন প্রোটিন দিয়ে, একটাকে বলা হয় আলফা টিউবিউলিন প্রোটিন আর একটাকে বলা হয় বিটা টিউবিউলিন প্রোটিন। তাহলে আলফা এবং বিটা এরকম দুটো টিউবিউলিন প্রোটিন বা গ্লোবিউলার স্ট্রাকচার দিয়ে আমাদের এই মাইক্রোটিউবিউল গুলো তৈরি হয়। অ্যাকচুয়ালি আলফা এবং বিটা দুটো টিউবিউলিন পরস্পরের সঙ্গে জুড়ে যায় এবং জুড়ে গিয়ে একটা ডাইমার তৈরি করে। দুটো জুড়ছে মানে তাকে আমরা ডাইমার বলবো। তাহলে এই আলফা টিউবিউলিন এবং বিটা টিউবিউলিন একটা ডাইমার তৈরি হয়। আর এই ডাইমার গুলো পরস্পরের সঙ্গে জুড়ে যায়, যাকে আমরা নিউক্লিয়েশন বলে থাকি। না, ডাইমার গুলো পরপর পরস্পরের সঙ্গে জুড়তে থাকে এবং জুড়ে গিয়ে আলফা টিউবিউলিন, তার নিচে বিটা, তার নিচে আবার আলফা, এইভাবে পরপর জুড়ে একটা রাউন্ড স্ট্রাকচার ডেভেলপ করে। তাহলে এটা যদি বিটা হয়ে থাকে, এটা যদি বিটা টিউবিউলিন, তার নিচে আলফা, তার নিচে আবার বিটা, তার নিচে আবার আলফা, তাহলে এরকম একটা ফিলামেন্টাস স্ট্রাকচার ডেভেলপ করে। আর এই ফিলামেন্টাস স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি মাইক্রোটিউবিউল। তাহলে যদি আমরা এর কারণ অ্যানসার খুঁজতে গিয়ে আমি একটা অদ্ভুত জায়গায় গিয়ে পৌঁছালাম যে স্পিন্ডেল ফাইবারগুলোর কথা বলছি, সেই স্পিন্ডেল ফাইবারগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়েছে আলফা এবং বিটা টিউবিউলিন দিয়ে। এই আলফা এবং বিটা টিউবিউলিন পরস্পরের সঙ্গে ডাইমার তৈরি করে, আর এই ডাইমারগুলো পরস্পরের সঙ্গে জুড়ে একটা লম্বা ফাইব্রাস স্ট্রাকচার তৈরি করে, যে ফাইবারটাকে আমরা মাইক্রোটিউবিউল, কিন্তু টিউবের মতো দেখতে দেয়, এর নাম হয়ে গেছে মাইক্রোটিউবিউলিন স্ট্রাকচার। এবং সেই স্ট্রাকচারটাই আলটিমেট আমরা একে স্পিন্ডেল ফাইবার বলে থাকি, এবং এই স্পিন্ডেল ফাইবারটাই ক্রোমোজোমের মুভমেন্টে হেল্প করে থাকে। ক্লিয়ার? তাহলে আশা করি এতদূর পর্যন্ত আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন কোশ্চেন হচ্ছে, যখন আমরা সেলের ভিতরে আমি কোশ্চেন খুঁজতে কি, তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই যে আলফা বিটা টিউবিউলিন, এই যে নিউক্লিয়েশন হলো, এই যে স্পিন্ডেল ফাইবার হলো, তৈরি হলো, এই প্রসেসটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে তো সেন্ট্রিয়াল করে দিল, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কে করলো? তো আমরা এই নিউক্লিয়েশন প্রসেসটা যখন খুব ভালো করে দেখলাম, আমরা দেখলাম অরিজিনালি এই নিউক্লিয়েশন প্রসেসটা খুব স্লোলি হয়ে থাকে। সায়েন্টিস্ট একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো যে এই যে ডাইমার গুলো পরস্পরের সঙ্গে জুড়ে যে স্পিন্ডেল ফাইবারটা তৈরি করবে বা যে মাইক্রোটিউবিউলটা তৈরি করবে, সেটা তৈরি করতে অনেক টাইম নেয়। বাট আমরা তো জানি সেল ডিভিশন খুব দ্রুত হয়ে থাকে, খুব বেশি টাইম লাগে না সেল ডিভাইড করতে। তাহলে এতটা তাড়াতাড়ি সেল ডিভিশন হয়, তার মানে এত তাড়াতাড়ি স্পিন্ডেল ফাইবার তৈরি হয় কি করে? তখন আমরা খুঁজতে খুঁজতে আমরা একটা অ্যানসারে গিয়ে পৌঁছলাম যে অ্যাকচুয়ালি এই আলফা বিটা টিউবিউলিন ছাড়াও, আলফা এবং বিটা টিউবিউলিন ছাড়াও সেলের মধ্যে আরো একটা টিউবিউলিন প্রোটিন পাওয়া যায়, এন্ড সেই টিউবিউলিন প্রোটিনটার নাম হয়ে যায় গামা টিউবিউলিন। তাহলে অ্যানসার খুঁজতে গিয়ে কি এমন সাবস্টেন্স আছে যে এই নিউক্লিয়েশন প্রসেসটা স্লো থেকে খুব দ্রুত করতে হেল্প করে থাকে? তো তখন আমাদের কাছে অ্যানসার গেল না, সেলের মধ্যে আলফা বিটা টিউবিউলিন ছাড়াও আরো এক রকমের টিউবিউলিন প্রোটিন পাওয়া যাচ্ছে, এন্ড দ্যাট টিউবিউলিন প্রোটিন ইজ কল্ড দা গামা টিউবিউলিন। ক্লিয়ার? আর এই গামা টিউবিউলিনের সঙ্গে সঙ্গে কিছু প্রোটিনও পাওয়া যায়, অ্যাক্সেসরি প্রোটিন। তাহলে এই গামা টিউবিউলিন গুলোর সাথে কিছু অ্যাক্সেসরি প্রোটিন পাওয়া যায় না, এই অ্যাক্সেসরি প্রোটিন এবং গামা টিউবিউলিন গুলো পরস্পরের সঙ্গে জুড়ে থাকে। তাহলে এই অ্যাক্সেসরি প্রোটিন এবং গামা টিউবিউলিন
পরস্পরের সঙ্গে জুড়ে একটা রিং কমপ্লেক্স তৈরি করে। যদি আমি ছবিটা এরকম আঁকি তাহলে এটা একটা অ্যাক্সেসরি প্রোটিন, এটা একটা অ্যাক্সেসরি প্রোটিন, এটা একটা অ্যাক্সেসরি প্রোটিন, এরকম অনেক অ্যাক্সেসরি প্রোটিন থেকে আমি কতগুলো প্রোটিন আঁকলাম। তাহলে এই প্রত্যেকটা অ্যাক্সেসরি প্রোটিন এবং এই অ্যাক্সেসরি প্রোটিনগুলোর সঙ্গে জুড়ে থাকে গামা টিউবিলিন, এটা গামা টিউবিলিন, গামা টিউবিলিন, গামা টিউবিলিন। তাহলে এইরকম ভাবে একটা রিং কমপ্লেক্স ডেভেলপ হয়। এরকম একটা রিং কমপ্লেক্স ডেভেলপ হলো, যে যাকে বলা হয় থাকে গামা টিউবিলিন রিং কমপ্লেক্স। তাহলে আমি ওই নিউক্লিয়েশন প্রসেসটা কিভাবে দ্রুত হয় তার অ্যানসার খুঁজতে গিয়ে আমার সামনে বেরিয়ে এলো যে আলফা বিটা টিউবিলিন ছাড়াও আরো একটা টিউবিলিন থাকে, প্রোটিন থাকে, তার নাম গামা টিউবিলিন। আর এই গামা টিউবিলিন অ্যাক্সেসরি প্রোটিনের সঙ্গে কিছু অ্যাক্সেসরি মানে অতিরিক্ত কিছু প্রোটিনের সঙ্গে মিশে থাকে এবং মিশে একটা রিং লাইক স্ট্রাকচার তৈরি করে, যাকে বলা হয় থাকে গামা টিউবিলিন রিং কমপ্লেক্স। অ্যাকচুয়ালি এই গামা টিউবিলিন রিং কমপ্লেক্সটাই এই নিউক্লিয়েশন প্রসেসটা খুব ফাস্ট করতে হেল্প করে। তার মানে যত দ্রুত নিউক্লিয়েশন প্রসেস হয় তত দ্রুত মাইক্রোটিউবিল তৈরি হয়। তাহলে আমরা বলতেই পারি অ্যাকচুয়ালি এই গামা টিউবিলিন রিং কমপ্লেক্সটাই প্রকৃত অর্থে মাইক্রোটিউবিল তৈরি করে। আমরা কি এইভাবে বলে থাকি এই গামা টিউবিলিন রিং কমপ্লেক্সটাই হচ্ছে প্রকৃত অর্থে মাইক্রোটিউবিলিন ফরমেশন টেমপ্লেট। টেমপ্লেট শব্দের অর্থ হচ্ছে ছাঁচ, যার উপর পরপর আলফা বিটা টিউবিলিন গুলো জুড়ছে আর নতুন নতুন মাইক্রোটিউবিলিন তৈরি হচ্ছে। এই ছাঁচের মধ্যে আলফা টিউবিলিন আসছে, বিটা টিউবিলিন আসছে, পরস্পর জুড়ে যাচ্ছে, আবার আসছে আলফা টিউবিলিন, আবার বিটা টিউবিলিন, পরস্পর জুড়ে যাচ্ছে, একটার পর একটা জুড়তে জুড়তে খুব দ্রুত একটা নতুন মাইক্রোটিউবিল তৈরি হয়ে যাচ্ছে, একটা নতুন স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমি এটুকু বুঝলাম যে মাইক্রোটিউবিল ফরমেশনের জন্য যে টেমপ্লেটটা লাগে আর সেই টেমপ্লেটটা তৈরির দায়িত্ব হচ্ছে গামা টিউবিলিন রিং কমপ্লেক্স। ক্লিয়ার? তো যেহেতু গামা টিউবিলিনই মেন মাইক্রোটিউবিলকে তৈরি করতে হেল্প করে, তাই এই গামা টিউবিলিন রিং কমপ্লেক্সকে আমরা একটা স্পেশাল নামে ডেকে থাকি। আমরা এরাই ঠিক করে কিভাবে মাইক্রোটিউবিল অ্যারেঞ্জ হয়ে কি তৈরি করবে, সেই জন্য এই গামা টিউবিলিন রিং কমপ্লেক্সকে আমরা একটা স্পেশাল নাম দিই, আমরা একে থাকি মাইক্রোটিউবিলিন অর্গানাইজিং সেন্টার। তো একটা স্পেশাল নাম হয়ে যায়, না কি নাম হয়? মাইক্রোটিউবিলিন অর্গানাইজিং সেন্টার। In short, this is called the MTOC. তাহলে প্রকৃত অর্থে মাইক্রোটিউবিল তৈরি করার দায়িত্ব এই গামা টিউবিলিন রিং কমপ্লেক্সের রয়েছে। আর এই গামা টিউবিলিন অ্যাকচুয়ালি মাইক্রোটিউবিল গুলোকে পরস্পরের সঙ্গে কোনটার পর কোনটা জুড়বে, কত দ্রুত জুড়বে, কিভাবে জুড়বে, পুরো অর্গানাইজেশনটা করে থাকে। তাই এর নাম হয়েছে মাইক্রোটিউবিলিন অর্গানাইজিং সেন্টার, MTOC। ক্লিয়ার? তাহলে এখন আমাদের কাছে একটার পর একটা আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। 1 মিনিট। ওকে, তাহলে আমার কাছে এটুকু ক্লিয়ার হয়ে গেল যে অ্যাকচুয়ালি মাইক্রোটিউবিল যে তৈরি করে তার নাম হচ্ছে MTOC, মাইক্রোটিউবুলার অর্গানাইজিং সেন্টার। ঠিক আছে? এখন এই MTOC, যে MTOC এর কথা বলছি, এই MTOC মাইক্রোটিউবুলার অর্গানাইজিং সেন্টার অ্যানিমাল সেলের ক্ষেত্রেও মাইক্রোটিউবিল তৈরি করে, এই MTOC প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও মাইক্রোটিউবিল তৈরি করে। ক্লিয়ার? বাট এই MTOC অ্যানিমাল সেলের ক্ষেত্রে মাইক্রোটিউবিল তৈরি করার আগে যে স্ট্রাকচারটা তৈরি করে তার নাম হচ্ছে সেন্ট্রিওল। আর এই সেন্ট্রিওলই পরবর্তীকালে মাইক্রোটিউবিল তৈরির দায়িত্বটা নিয়ে নেয়। তাই অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা মাইক্রোটিউবিল কে তৈরি করেছে, আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রে মাইক্রোটিউবিল কে তৈরি করেছে আমরা MTOC না বলে আমরা বলে থাকি সেন্ট্রিওল।
বাট প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রিওল অ্যাবসেন্ট রয়েছে, তাই প্ল্যান্ট সেলের ক্ষেত্রে মাইক্রোটিবিউল কে তৈরি করেছে যদি আমায় কোশ্চেন করা হয়, আমার অ্যানসার হয় এমটিওসি। তাহলে এইটুকু আমার কাছে ক্লিয়ার হয়ে গেল না, এই এমটিওসি প্ল্যান্ট সেলের মাইক্রোটিবিউল তৈরি করে, এই এমটিওসি অ্যানিমাল সেলেরও মাইক্রোটিবিউল তৈরি করে। বাট যেহেতু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেন্ট্রিওল নেই, তাই প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যখন আমাকে জিজ্ঞেস করা হবে মাইক্রোটিবিউল কে তৈরি করেছে, আমার অ্যানসার হবে এমটিওসি। বাট যেহেতু অ্যানিমাল সেলের ক্ষেত্রে এই এমটিওসি একটা স্পেশাল অর্গানেলি তৈরি করে যার নাম সেন্ট্রিওল, এবং পরবর্তীকালে সেই সেন্ট্রিওলটাই মাইক্রোটিবিউলের দায়িত্ব নিয়ে নেয়, তাই অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এমটিওসি না বলে আমরা সেন্ট্রিওল কি ধরে নিই যে মাইক্রোটিবিউল তৈরি হয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি ধরে নিলাম একটা অ্যানিমাল সেলের কথা আমি বলছি, তাহলে আমরা জানলাম অ্যানিমাল সেলের ক্ষেত্রে এমটিওসি অ্যানিমাল সেলের ক্ষেত্রেও মাইক্রোটিবিউল তৈরি করলো। এখন এই এমটিওসি অ্যানিমাল সেলের ক্ষেত্রে যে মাইক্রোটিবিউল গুলো দু জায়গায় তৈরি করলো, ঠিক আছে, কোন কোন দু জায়গায় না, এই মাইক্রোটিবিউল অর্গানাইজেশন সেন্টার বা গামা টিউবুলিং রিং কমপ্লেক্স কিছু মাইক্রোটিবিউল 27টা মাইক্রোটিবিউল 27টা মাইক্রোটিবিউল তৈরি করলো। কোথায় তৈরি করলো না, নিয়ার দা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিপাশে। আর এই এমটিওসি 27টা মাইক্রোটিবিউল তৈরি করলো কোথায়, জাস্ট বিলো দা প্লাজমা মেমব্রেন। ভালো করে বুঝবে আমি কি বললাম, এই এমটিওসি একটা অ্যানিমাল সেলের কথা বলছি, একটা স্পেশাল অ্যানিমাল সেলের কথা বলছি, যে স্পেশাল অ্যানিমাল সেলের ক্ষেত্রে এমটিওসি মাইক্রোটিবিউলার অর্গানাইজিং সেন্টার দু জায়গায় মাইক্রোটিবিউল তৈরি করতে শুরু করলো। কোথায় কোথায় তৈরি করতে শুরু করলো, এটাকে মাঝে লিখি তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে একটা অ্যানিমাল সেল রয়েছে, আর সেই অ্যানিমাল সেলের মধ্যে মাইক্রোটিবিউলার অর্গানাইজেশন সেন্টার উপর দায়িত্ব দেওয়া হলো মাইক্রোটিবিউল তৈরি করা। ক্লিয়ার? তো এই অ্যানিমাল সেলের ক্ষেত্রে এই মাইক্রোটিবিউলার অর্গানাইজেশন সেন্টার ডিসাইড করলো আমি দু জায়গায় মাইক্রোটিবিউলকে তৈরি করব। কোথায় কোথায় তৈরি করব, nearer the plasma membrane বা nearer than plasma membrane and the nearer the nuclear membrane। তাহলে আমি কিছু মাইক্রোটিবিউল তৈরি করব এই নিউক্লিয়াসের কাছে অবস্থিত নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি, আর কিছু মাইক্রোটিবিউল তৈরি করব সেলের একদম লাস্টে যে প্লাজমা মেমব্রেন আছে সেই প্লাজমা মেমব্রেনের কাছাকাছি। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের কাছে এরকম প্রায় 27টা মাইক্রোটিবিউল তৈরি করলো এই এমটিওসি। ঠিক সেরকম প্লাজমা মেমব্রেনের কাছেও 27টা মাইক্রোটিবিউল তৈরি করলো এমটিওসি। বুঝবে ভালো করে, এই 27টা মাইক্রোটিবিউলটা নিজেদের মধ্যে এমন ভাবে অ্যারেঞ্জ করলো, বলা হলো 3টে মাইক্রোটিবিউল মিলে একটা করে এ গ্রুপ তৈরি করবে, যাকে আমরা বলে দিলাম ট্রিপলেট এ বি এবং সি। তাহলে এরকম কটা গ্রুপ হবে, 9টা গ্রুপ হবে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের ঠিক কাছে মানে নিউক্লিয়াসের কাছাকাছি এই 27টা মাইক্রোটিবিউল এক অদ্ভুত ভাবে অ্যারেঞ্জ হয়ে গেল উইথ দ্য হেল্প অফ মাইক্রোটিবিউলার অর্গানাইজিং সেন্টার, এবং যার মিডলে একটা প্রোটিনকে রেখে চারিপাশে এই 9টা ট্রিপলেট পরস্পরের সঙ্গে অ্যারেঞ্জ হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9টা, এবং একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট তৈরি করলো, একটা স্পেশাল অর্গানেলি তৈরি করলো, যে অর্গানেলটার নাম আমরা আগেই জেনে গেছি, আগের ক্লাসেই পড়ে নিয়েছি, দিস ইজ সেন্ট্রিওল। তাহলে এই 27টা মাইক্রোটিবিউল প্লাজমা মেমব্রেনের কাছে প্লাজমা নিউক্লিয়াসের কাছাকাছি পরস্পরের সঙ্গে জুড়ে একটা স্পেশাল অর্গানেলি তৈরি করলো, যে স্পেশাল অর্গানেলিটাকে আমরা অ্যাকচুয়ালি কি নামে ডাকলাম না, স্পেশাল অর্গানেলিটাকে আমরা সেন্ট্রিওল বলে ডাকলাম। তাহলে এইভাবে সেন্ট্রিওল তৈরি করলো। ক্লিয়ার? তো যখন দেখলে একটা সেন্ট্রিওল তৈরি হয়ে গেছে, তখন আরো 27টা মাইক্রোটিবিউল মিলে এর ঠিক 90 ডিগ্রিতে আরো একটা সেন্ট্রিওল তৈরি করলো, ঠিক নিউক্লিয়ার মেমব্রেনের কাছে, যে দুটো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রিতে রয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো অ্যানিমাল সেলের ক্ষেত্রে এই মাইক্রোটিবিউলার অর্গানাইজিং সেন্টার
প্রথমে 27টা মাইক্রোটিউবিলকে তৈরি করেছিল। এই 27টা মাইক্রোটিউবিল তিনটে গ্রুপে ট্রিপলেট হয়ে গেছিল, এরকম 9টা ট্রিপলেট মিলে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট শো করলো এবং সেই স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা দেখতে অনেকটা পাইপের মতো লাগে এবং এরই নাম হয়ে গেল পরবর্তীকালে সেন্ট্রিওল। তাহলে এভাবে দুটো সেন্ট্রিওল যখন পরস্পরের সঙ্গে জুড়ে গেল, আরো একটা সেন্ট্রিওল এভাবেই তৈরি হলো এবং দুটো সেন্ট্রিওল মিলে তৈরি হয়ে গেল ডিপ্লোজোম। আর এই ডিপ্লোজোমের চারিপাশে মাইক্রোটিউবুলার অর্গানিক সেন্টারে কিছু প্রোটিন মিলে অ্যামারফাস যে সাবস্টেন্সটা পেরিসেন্ট্রিওলা সাবস্টেন্স গুলো মিলে যে টোটাল স্ট্রাকচারটা তৈরি করেছিল তারই নাম অ্যাকচুয়ালি সেন্ট্রোজোম। তাহলে আমি বুঝতে পারলাম অ্যানিমেল সেলের ক্ষেত্রে ওই এমটিওসি অ্যানিমেল সেলের ক্ষেত্রে সেন্ট্রিওল তৈরি করে, ঠিক যেমন অ্যানিমেল সেলের ক্ষেত্রে এমটিওসি সেন্ট্রিওলকে তৈরি করতে পারে, ঠিক সেরকমই ভাবে কিছু কিছু সেলের ক্ষেত্রে সমস্ত অ্যানিমেল সেলের ক্ষেত্রে সেন্ট্রিওল তৈরি হয়, বাট এর মধ্যে কিছু অ্যানিমেল সেল আছে যাদের ক্ষেত্রে এই মাইক্রোটিউবুলার অর্গানিজিং সেন্টার প্লাজমা মেমব্রেনের নিচে এই 27টা মাইক্রোটিউবিল নিয়েই একই টাইপের তিনটে মাইক্রোটিউবিল মিলে একটা ট্রিপলেট তৈরি করে, আর সেই ট্রিপলেটটা 9টা টোটাল 27টা হতে হবে, তাহলে তিনটে মিলে ট্রিপলেট, এরকম 9টা ট্রিপলেট মিলে সেম সেন্ট্রিওলের মতনই একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে, বাট সেই স্ট্রাকচারটা সেন্ট্রিওলের মতো নয়, সেই স্ট্রাকচারটা সেন্ট্রিওলের মতো পিপেটের মতো নয়, টিউবের মতো না হয়ে বরঞ্চ সেই স্ট্রাকচারটা অনেকটা রিং এর মতো হয়ে যায় এবং সেই স্ট্রাকচারটাকে আমরা সেম এর মধ্যেও ঠিক সেরকম 9+0 অ্যারেঞ্জমেন্ট আছে, যে অ্যারেঞ্জমেন্টটা আমরা সেন্ট্রিওলে দেখতে পেলাম সেম অ্যারেঞ্জমেন্ট আমরা প্লাজমা মেমব্রেনের নিচেও কিছু কিছু সেলের মধ্যে দেখতে পাচ্ছি। বাট দিস ইজ নট সেন্ট্রিওল, এটা সেন্ট্রিওলের মতো নয়, লম্বা ইলংগেটেড নয়, বরঞ্চ দেখতে একটা রিং এর মতো, বাট সেম সেন্ট্রিওলের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তাই এই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি মডিফাইড সেন্ট্রিওল। তাহলে ফার্স্ট সায়েন্টিস্ট একে নাম দিল দিস ইজ দা মডিফাইড সেন্ট্রিওল। বাট পরবর্তীকালে জানা গেল এই যে যাকে আমরা মডিফাইড সেন্ট্রিওল বলছি, এই সেন্ট্রিওলটা থেকে আলটিমেটে ফ্লাজেলা এবং সিলিয়া বলে দুটো ইম্পর্টেন্ট স্ট্রাকচার তৈরি হয়। আর এই ফ্লাজেলা ওই অর্গানিজমটার মুভমেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন নিয়ে থাকে। তাহলে অ্যাকচুয়ালি এই মডিফাইড সেন্ট্রিওলটা ফ্লাজেলা তৈরি করতে পার্টিসিপেট করে থাকে। এখন যদি আমরা একটা প্রোক্যারিওটিক ফ্লাজেলা ছবি দেখে থাকি, তাহলে সেখানে দেখব আমরা প্রোক্যারিওটিক ফ্লাজেলা তিনটে পার্ট, একটা ফ্লাজেলা পার্ট, একটা হুক পার্ট, আর একটা যে পার্টটা প্লাজমা মেমব্রেনের কাছে থাকে সেই পার্টটাকে আমরা বেস পার্ট বলেছি, ঠিক আছে। তাহলে যেমন প্রোক্যারিওটিক সেলের প্লাজমা ফ্লাজেলার স্ট্রাকচার আলাদা, ইউক্যারিওটিক সেলের ফ্লাজেলার স্ট্রাকচার আলাদা, বাট প্রোক্যারিওটিক সেলের ফ্লাজেলার যে পার্টটা প্লাজমা মেমব্রেনের কাছে ছিল সেই পার্টটাকে আমরা বেস পার্ট বলে ডেকেছিলাম, আমার আগের ভিডিওতে বা লেকচারে তুমি পেয়ে যাবে। তাই ঠিক সেরকম ইউক্যারিওটিক সেলের ফ্লাজেলা তৈরি করার জন্য ঠিক প্লাজমা মেমব্রেনের কাছে যে পার্টটা রয়েছে ঠিক বেসের সাথে তুলনা করে কোন একটা পার্ট স্টেবল পার্টকে জোম যেমন বলে থাকি, আমরা বডি বলে থাকি, তাই এই স্ট্রাকচারটার নাম বলে থাকে বেসাল বডি। তাই ঠিক ওর সঙ্গে বেস কথাটা জুড়ে এই স্ট্রাকচারটার নাম হয়ে গেল বেসাল বডি। তাহলে বেসাল বডি অ্যাকচুয়ালি সেন্ট্রিওলার মডিফিকেশন। অনেকে মনে করে থাকে সেন্ট্রিওলটাই গিয়ে পরবর্তীকালে বেসাল বডি তৈরি করেছে, সেন্ট্রিওলই বেসাল বডি তৈরি করেছে, যেটা এনসিইআরটিও তোমাকে বলেছে যে সেন্ট্রিওলই বেসাল বডি তৈরি করে। এই কারণে বলেছে কারণ আমরা ধরে নিই অ্যানিমেল সেলের ক্ষেত্রে এমটিওসিটাই অ্যাকচুয়ালি সেন্ট্রিওল, এমটিওসিটাই কনভার্ট হয়ে যায় মাইক্রোটিউবিল তৈরি করে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে কনভার্ট হয়ে যায়, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা সেন্ট্রিওল বলে থাকি। তাই এমটিওসিটা সেন্ট্রিওল হিসেবে আমরা ধরে নিই ইন কেস অফ অ্যানিমেল সেল। এখন সেই এমটিওসিটাই যদি কিছু কিছু অ্যানিমেল সেলের ক্ষেত্রে বেসাল বডি তৈরি করতে পারে, তাহলে আমরা সেই কথাটা এখানে এইভাবে অ্যাপ্লিকেবল করতে থাকি, তাহলে সেন্ট্রিওলই মডিফাই হয়ে বেসাল বডি তৈরি করেছে, সেন্ট্রিওলই বেসাল বডির অরিজিন করেছে। তাহলে আশা করছি আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে সেন্ট্রিওল সমস্ত অ্যানিমেল সেলের ক্ষেত্রে পাওয়া যায়, বাট বেসাল বডি কিছু সিলেক্টিভলি অ্যানিমেল সেলের ক্ষেত্রে পাওয়া যাবে। যদি সিম্পল ডিফারেন্স দেখতে চাও, সেন্ট্রিওল পাওয়া যায় নিউক্লিয়াসের কাছাকাছি, বেসাল বডি পাওয়া যায় প্লাজমা মেমব্রেন ঠিক নিচে। সেন্ট্রিওল
স্পিন্ডেল ফাইবার তৈরি করতে হেল্প করে থাকে, বেসাল বডি ফ্লাজেলাকে তৈরি করতে বা সিলিয়াকে তৈরি করতে হেল্প করে থাকে, সেন্ট্রিওল সেল ডিভিশনে হেল্প করে থাকে। ফ্লাজেলা যেহেতু বেসাল বডি যেহেতু ফ্লাজেলা তৈরি করছে তাই বেসাল বডি সেলের মুভমেন্টে হেল্প করে থাকে। সেন্ট্রিওল সমস্ত অ্যানিমাল সেলের ক্ষেত্রে পাওয়া যাবে, বেসাল বডি কিছু সিলেক্টিভলি অ্যানিমাল সেলের ক্ষেত্রে পাওয়া যাবে। ফলে মুখস্থ করার কিছু নেই, তোমরা ছবি তোমার কনসেপ্টই তোমাকে পার্থক্য বলে দেবে যে একটা সেন্ট্রিওলের সঙ্গে একটা বেসাল বডির কোন কোন জায়গায় ডিফারেন্স হতে পারে। মুখস্থর কিছু নেই, এইটুকু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি বাকিটুকু তো এমনিই বইয়ে পড়তে পারবে। এই কনসেপ্টটাই হচ্ছে মেন, এটাই তোমাদের ক্লিয়ার হয় না, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি আরো একবার বলছি, শুনে নাও যে আমি ফার্স্ট একটা কোশ্চেন দিয়ে আজকে শুরু করলাম ক্লাস। না কোশ্চেনটা এটাই ছিল না, না আমরা যে দেখলাম যে সেন্ট্রিওলের কি ফাংশন যখন আমরা দেখতে গেলাম, আমরা এটাই দেখলাম যে সেন্ট্রিওল মাইক্রোটিবিউল তৈরি করে আর সেই মাইক্রোটিবিউলগুলোই গিয়ে সেল ডিভিশনের সময় ক্রোমোজোমের সঙ্গে জুড়ে তখন এর নাম হয়ে যায় স্পিন্ডেল ফাইবার। ক্লিয়ার? আর সেটা অ্যাকচুয়ালি ক্রোমোজোমগুলো দুই প্রান্তের দিকে মুভমেন্ট করতে হেল্প করে, তার মানে অ্যানাফেজিক মুভমেন্টে হেল্প করে, তার মানে সেন্ট্রিওল স্পিন্ডেল ফাইবার তৈরির মাধ্যমে সেল ডিভিশনে হেল্প করছে অ্যানিমাল সেলে। তখন আমাদের যে কোশ্চেনটা এসেছিল যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও তো অ্যানাফেজিক মুভমেন্ট হয়, প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও তো স্পিন্ডেল ফাইবার তৈরি হয়, প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও তো সেল ডিভিশন হয়, তাহলে প্ল্যান্ট সেলে তো আমরা জানি সেন্ট্রিওল নেই, তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে স্পিন্ডেল ফাইবারটা তৈরি করে কে? তখন এর অ্যানসার খুঁজতে গিয়ে আমরা এত কিছু জানলাম যে যে স্পিন্ডেল ফাইবারের কথা বলছি, যে মাইক্রোটিবিউলটার কথা বলছি, আমরা যখন সেই মাইক্রোটিবিউলটার দিকে ভালো করে ফোকাস করলাম, দেখলাম এই মাইক্রোটিবিউল তৈরি হচ্ছে দুটো প্রোটিন দিয়ে, আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন, তারা জুড়ে ডাইমার তৈরি করে আর সেই ডাইমারগুলো পরস্পরের সঙ্গে জুড়ে একটা ফাইব্রাস স্ট্রাকচার তৈরি করে, যে ফাইব্রাস স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি কি মাইক্রোফিলামেন্ট। এই ফাইবার স্ট্রাকচারটার নাম হয়ে যায় মাইক্রোফিলামেন্ট বা কি বললাম স্পিন্ডেল ফাইবার। আপনি যাচ্ছি স্পিন্ডেল ফাইবার নাম হয়ে যায়। তাহলে এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। বাট কোশ্চেন হলো এই আলফা এবং বিটা টিবিউলিন গুলো যে ডাইমারটা তৈরি করছে সেই ডাইমারটা থেকে স্পিন্ডেল ফাইবার বা মাইক্রোটিবিউলিন তৈরি করতে গিয়ে বা মাইক্রোটিব তৈরি করতে গিয়ে অনেক টাইম লাগে। ডেটটাকে এই স্টেপটাকে আমি নিউক্লিয়েশন বলছি, এই নিউক্লিয়েশনটা খুব স্লো হয়ে থাকে, তাহলে এত স্লো হলে সেল ডিভিশনে অনেক টাইম লেগে যেত, বাট সেল ডিভিশন তত টাইম লাগে না, সেল ডিভিশন তো খুব ফাস্ট হয়ে যায়। তাহলে কিভাবে এই ডাইমারগুলো পরস্পর এত দ্রুত জোড়ে? এর অ্যানসার খুঁজতে গিয়ে সায়েন্টিস্ট একটা স্পেশাল আরো একটা টিবিউলিন প্রোটিন আবিষ্কার করে ফেললো যার নাম গামা টিবিউলিন। আর এই গামা টিবিউলিন একা থাকে না, এর সঙ্গে কিছু অ্যাক্সেসরি প্রোটিন জুড়ে থাকে এবং গামা টিবিউলিন এবং অ্যাক্সেসরি প্রোটিন একটা রিং শেপেড স্ট্রাকচার তৈরি করে, যারই নাম দিয়েছিলাম গামা টিবিউলিন রিং কমপ্লেক্স। আর এই গামা টিবিউলিন রিং কমপ্লেক্সগুলি আলটিমেট ডাইমারগুলোকে খুব দ্রুত জোড়ে এবং মাইক্রোটিব তৈরি করে, অ্যাকচুয়ালি স্পিন্ডেল ফাইবার তৈরি করে। তাহলে আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখলাম যে মাইক্রোটিবিউলগুলো পরস্পরের সঙ্গে কিভাবে জুড়বে, কোন রেটে জুড়বে, কি স্ট্রাকচার তৈরি করবে, পুরো কন্ট্রোল করছে গামা টিবিউলিন রিং কমপ্লেক্স। তাই গামা টিবিউলিন রিং কমপ্লেক্সের নাম দিলাম মাইক্রোটিবিউলার অর্গানাইজিং সেন্টার। তাহলে আমার কাছে একটু ক্লিয়ার হয়ে গেল যা কিছু করে সেলের ভেতরে মাইক্রোটিব তৈরি করার জন্য সেটা অ্যাকচুয়ালি মাইক্রোটিবিউলার অর্গানাইজিং সেন্টার। তাহলে এই মাইক্রোটিবিউলার অর্গানাইজিং সেন্টার অ্যানিমাল সেলের ক্ষেত্রে মাইক্রোটিবিউল তৈরি করে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে মাইক্রোটিবিউল তৈরি করে। বাট অ্যানিমাল সেলের ক্ষেত্রে যখন আমরা মাইক্রোটিবিউল দেখলাম না, এই মাইক্রোটিবিউলার অর্গানাইজিং সেন্টার অ্যানিমাল সেলের ক্ষেত্রে ফার্স্ট কিছু মাইক্রোটিবিউল তৈরি করে, যে মাইক্রোটিবিউল একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে পরস্পরের সঙ্গে জুড়ে যায় এবং একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট শো করে, একটা পাইপ বা পিপেট লাইক স্ট্রাকচার তৈরি করে, যে স্ট্রাকচারটার নাম আমরা সেন্ট্রিওল বলে থাকি। আর এই দুটো রকম সেন্ট্রিওল মিলে একটা স্ট্রাকচার তৈরি করে যার নাম সেন্ট্রোজোম, একটা স্পেশাল অর্গানালি ডেভেলপ করে। ঠিক আছে? এবং সেই অর্গানেলটাই পরবর্তীকালে মাইক্রোটিবিউল তৈরি করতে শুরু করে দেয়। তার মানে যে এমটিওসি ইন কেস অফ অ্যানিমাল সেল, এই এমটিওসিটাই সেন্ট্রিওলে কনভার্ট হয়ে যায়। তাই আমাকে যখন কোশ্চেন করে স্পিন্ডেল ফাইবার যা বা মাইক্রোটিবিউল অ্যানিমাল সেলের ক্ষেত্রে কে তৈরি করে, আমি এমটিওসি অ্যানসার না দিয়ে আমি অ্যানসার দিয়ে থাকি সেন্ট্রিওল অর সেন্ট্রোজোম। বাট যেহেতু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই এমটিওসি এরকম কোনো অ্যারেঞ্জমেন্টই করতে পারে না,
এমটিওসি ডাইরেক্টলি মাইক্রোটিবিউল তৈরি করে ফেলে। তাই প্ল্যান্টের ক্ষেত্রে আমাকে যখন জিজ্ঞেস করা হয় কে মাইক্রোটিবিউল তৈরি করে, আমি সেন্ট্রিওলকে বলতে পারি না, আমরা এমটিওসি মাইক্রোটিবিউল আছে সেন্টারে অ্যানসার দিতে। এখন যত অ্যানিমেল সেল আছে আমি দেখলাম সমস্ত অ্যানিমেল সেল এই এমটিওসি কিছু মাইক্রোটিবিউল তৈরি করলো কোথায় না নিউক্লিয়াসের ঠিক কাছাকাছি, এবং এই মাইক্রোটিবিউল মোটামুটি প্রথমে 27টা মাইক্রোটিবিউল তৈরি করলো। এই 27টা মাইক্রোটিবিউল নিজেদের তিনটে তিনটে করে গ্রুপে ভেঙে গেল এবং এরকম প্রায় 9টা গ্রুপ করলো, এবং এই 9টা গ্রুপ এমন একটা স্পেশাল কার্টউইল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে একটা পিপেট লাইক স্ট্রাকচার তৈরি করলো যারই নাম দিলাম সেন্ট্রিওল। যখন একটা সেন্ট্রিওল তৈরি হয়ে গেল ঠিক তার পারপেন্ডিকুলারি এই এমটিওসি আরো একটা সেন্ট্রিওল তৈরি করলো, এবং দুটো সেন্ট্রিওল মিলে এবং তার চারিপাশে মাইক্রোটিবিউলার সেন্টারে কিছু প্রোটিন মিলে যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা তৈরি হয়ে গেল তারই নাম হয়ে গেল সেন্ট্রোজোম। আর এই আস্তে আস্তে মাইক্রোটিবিউল তৈরির দায়িত্বটা শিফট হয়ে গেল। বাট কিছু অ্যানিমাল সেলের ক্ষেত্রে এটা দেখলাম না, তাদের এই কাজটা যেমন আছে এর ছাড়াও কিছু কিছু অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমি দেখলাম যে এই মাইক্রোটিবিউলার অর্গানাইজিং সেন্টার সেন্ট্রিওল ছাড়াও ঠিক প্লাজমা মেমব্রেনের নিচে ওই সেম 27টা মাইক্রোটিবিউল নিয়ে সেম অ্যারেঞ্জমেন্ট সেন্ট্রিওলের মতই অ্যারেঞ্জমেন্ট নিয়ে, বাট শেপটা সেন্ট্রিওলের মতো নয়, বরঞ্চ এটা রিং শেপের যে স্ট্রাকচার তৈরি করে সেই স্ট্রাকচারটা প্রথম সময় বলেছিলাম মডিফাইড সেন্ট্রিওল, বাট পরবর্তীকালে জানা গেল এই স্ট্রাকচারটা থেকেই ফ্লাজেলা তৈরি হয়ে থাকে। তাহলে ফ্লাজেলাকে ধরে রাখছে এবং ফ্লাজেলা এখান থেকে তৈরি হচ্ছে, তাহলে এটা একদম বেস। তাই এই স্ট্রাকচারটার নাম দেখা গেল এমন একটা বডি যার নাম হয়ে গেল বেসাল বডি। ঠিক আছে, তো এই বেসাল বডি তৈরি করছে কে এমটিওসি, বাট আমি কি বলেছি অ্যানিমাল সেলে যেটা এমটিওসি তাকে আমরা সেন্ট্রিওল কনসিডার করে নিই। তাই অনেক ইনসেক্টকে ডাইরেক্ট লিখছে যে বেসাল বডি কে তৈরি করছে না সেন্ট্রিওলই বেসাল বডিতে কনভার্ট হচ্ছে কিছু কিছু সেলের ক্ষেত্রে, বা বেসাল বডি তৈরি করছে। তাহলে যা অ্যারেঞ্জমেন্ট আছে সেন্ট্রিওলের সেম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বেসাল বডি। তাই সেন্ট্রিওল এবং বেসাল বডি স্ট্রাকচারালি প্রায় সেম, বাট এদের মধ্যে ডিফারেন্স অনেক রয়েছে। ছবি আমাকে ডিফারেন্স বলে দিচ্ছে, এটা আছে নিউক্লিয়াসের কাছে, এটা আছে প্লাজমা মেমব্রেনের কাছে। ঠিক আছে, সেকেন্ড দেখলাম এর পিপেট লাইক অনেকটা স্ট্রাকচার, এতে আছে অনেকটা রিং লাইক স্ট্রাকচার। এটাও দেখলাম এটা সেন্ট্রিওল অ্যাকচুয়ালি মাইক্রোটিবিউল তৈরি করে, যে মাইক্রোটিবিউল গুলো স্পিন্ডল ফাইবার হয়ে সেল ডিভিশনে হেল্প করে থাকে, আর এই বেসাল বডি ফ্লাজেলা তৈরি করে যে ফ্লাজেলাটা মুভমেন্টে হেল্প করতে থাকে। এই সেল ডিভিশনে হেল্প করছে, এই মুভমেন্টে হেল্প করছে। তাহলে এরকম অনেক ডিফারেন্স পেলাম, অনেক রকম ডিফারেন্স পেয়ে গেলাম যে সেন্ট্রিওলের সঙ্গে তাহলে বেসাল বডি পুরোপুরি এক জিনিস না। Anatomically they are the similar, but functionally centriole এবং বেসাল বডি পরস্পরের সাথে ডিফারেন্স। তাহলে আমি যদি এই বেসাল বডিটাকে কেটে ফেলি, আড়াআড়ি ভাবে কেটে ফেলি, তাহলে আমি যা সেন্ট্রিওলে দেখতে পেয়েছি সেম জিনিস আমি বেসাল বডিতে দেখতে পাবো। তার মানে আমার সেন্ট্রিওল আমার কাছে কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বেসাল বডি দেখি এবং দেখব এই বেসাল বডি থেকেই আমি এক্ষুনি বললাম এই বেসাল বডি ফ্লাজেলাকে বা সিলিয়াকে তৈরি করে। তাহলে আমি এটাও দেখব এই বেসাল বডি কিভাবে সিলিয়া বা ফ্লাজেলাকে তৈরি করে। ক্লিয়ার? তাহলে আগে আমি বেসাল বডিকে কেটে দেখি তাহলে এর সঙ্গে সত্যি সেম সেন্ট্রিওলের মতই অ্যারেঞ্জমেন্ট কিনা। তাহলে আমি বেসাল বডিকে একটু কাটি। এটা যদি প্লাজমা মেমব্রেন হয়ে থাকে তাহলে ঠিক প্লাজমা মেমব্রেনের নিচেই থাকে বেসাল বডি। তাহলে এটা হচ্ছে বেসাল বডির পার্ট, তাহলে এটা হচ্ছে বেসাল বডির উপরের পার্ট, আর ঠিক অনেকটা রিং এর মতো এই স্ট্রাকচারটাকে আমরা বেসাল বডি বলেছি। ঠিক আছে, এখন যদি বাইরে থেকে আমি বেসাল বডিকে দেখে থাকি তাহলে আমরা দেখব তাহলে বেসাল বডি ঠিক প্লাজমা মেমব্রেনের নিচে। তাহলে ধরো এটা বেসাল বডি, ধরো এটা হচ্ছে বেসাল বডি, এটা এই পার্টটা ঠিক প্লাজমা মেমব্রেনের নিচে আছে। তাহলে বেসাল বডি একটা উপরের পার্ট আছে যার উপরে প্লাজমা মেমব্রেন আছে, ঠিক বেসাল বডির একটা নিচের পার্ট আছে যার নিচে সাইটোপ্লাজম আছে। ঠিক আছে, তাহলে বেসাল বডি একটা উপরের পার্ট আছে, প্লাজমা মেমব্রেনের ঠিক নিচে রয়েছে। এই পার্টটাকে একটা প্লেটের মতো লাগে, তাই এই পার্টটাকে বলা হয় থাকে বেসাল প্লেট। ঠিক আছে, তাহলে এটা উপরের পার্ট বেসাল বডি, আর এটা হচ্ছে
সাইটোপ্লাজমের দিকে, তাহলে এই পার্টটা যে প্লাজমা মেমব্রেনের দিকে আর এই পার্টটা সাইটোপ্লাজমের দিকে, ঠিক আছে। এখন এই সাইটোপ্লাজমের দিকে বেসাল বডি থেকেও কয়েকটা কখনো কখনো কিছু মাইক্রোটিউবিউল বেরিয়ে যায়, সব সময় না, মাঝে মাঝে কিছু মাইক্রোটিউবিউলকে বেরিয়ে যেতে দেখা যায় বা মাইক্রোটিউবিউলের এক্সটেনশন হয়ে থাকে, যে এক্সটেনশনগুলোকে অনেক সময় বলা হয়ে থাকে রুটলেট, যেটা আর কিছু না অ্যাঙ্করিং এ হেল্প করে থাকে, ধরে রাখতে। এর উপরে যদি ফ্লাজেলা তৈরি হয় তাহলে ফ্লাজেলাটাকে ধরে রাখতে হবে খুব টাইট ভাবে, তাই কখনো কখনো বেসাল বডির নিচে পার্ট থেকে কখনো একটা এক্সটেনশন তুমি পেতে পারো, যে এক্সটেনশনটাকে বলা হয় থাকে রুটলেট। সেই রুটলেট ওই মাইক্রোটিউবুলার স্ট্রাকচার দিয়ে তৈরি। তাহলে প্রকৃত বেসাল বডি হচ্ছে এই মাঝের পার্টটা, এই বেসাল বডির উপরের পার্টটাকে আমরা বেসাল প্লেট বলে থাকি, আর এই বেসাল বডির নিচের পার্ট থেকে এই বেসাল বডির এই বেসাল বডির নিচে পার্ট থেকে কত মানে মাইক্রোটিউবুলার এক্সটেনশন দেখতে পাই, এবং সেই এক্সটেনশন গুলো মেইনলি ধরে রাখার কাজ করে থাকে। এই পার্টগুলো অনেকটা গাছের রুটের মতো লাগে, তাই এই স্ট্রাকচারগুলোকে বলা হয় থাকে রুটলেট। তাহলে বাইরে থেকে বেসাল বডিটা দেখতে এরকম লাগলেও এখন তুমি বেসাল বডিটাকে এভাবে কেটেছো, তোমার কাছে এভাবে আছে, তুমি তাকে এভাবে কেটেছো, তাহলে তুমি যদি কাটো মোটামুটি বেসাল বডিকে এরকম ভাবে দেখতে পাবে। এই পুরো ছবিটা আঁকছি না, তাহলে আমি বেসাল বডিটাকে এভাবে কেটেছি, তার মানে হাফ এদিকে আছে আর হাফ উল্টো দিকে রয়েছে। ধরো এই পার্টটা ধরো উল্টো দিকে, এই পার্টটা এই দুটো যদি জুড়ে দাও তাহলে নিশ্চয়ই এরকম রাউন্ড একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এই পার্টটা হাফ এঁকেছি আমরা, তো একটা পার্ট নিয়ে আমাদের দরকার। তাহলে আমরা সামনে থেকে যদি কেটে দিই বেসাল বডিটাকে এভাবে কেটে আমি যদি সামনে থেকে দেখি তাহলে এরকম একটা দুটো ট্রিপলেট দেখতে পাচ্ছি। তাহলে এখানে আরো কিছু ট্রিপলেট আছে, সামনে দিকেও কিছু টোটাল 9টা ট্রিপলেট চারিপাশে রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি তুমি উপর থেকে তুমি যদি বেসাল বডি থেকে দেখো ঠিক সেন্ট্রিওলে যেমন আছে ঠিক সেরকম দেখতে পাবে। মিডলে একটা সেন্ট্রাল হাব রয়েছে এবং তার চারিপাশে 9টা এরকম 3 4 5 6 7 8 9টা ট্রিপলেট আছে এবং প্রত্যেকটা ট্রিপলেটই সেন্ট্রাল পার্টের সঙ্গে রেডিয়াল স্পোক দিয়ে জুড়ে আছে এবং প্রত্যেকটা ট্রিপলেট পাশের ট্রিপলেটের সঙ্গে লিঙ্কার দিয়ে জুড়ে আছে এবং সেই কার্টউইল অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়, যে অ্যাপিয়ারেন্সটা আমরা সেন্ট্রিয়ালে পেয়েছিলাম সেম জিনিস আমরা এই বেসাল বডির মধ্যেই পাবো। আমরা বেসাল বডি এবং সেন্ট্রিয়ালের আমি যদি ইন্টারনাল স্ট্রাকচারে যাই সেম জিনিস পাবো, কোনো ডিফারেন্স নাই। বাট যদি সেই বেসাল বডিকে আমরা কেটে থাকি তাহলে সেম জিনিসই দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রিপলেট আছে, এ ট্রিপলেট আছে, বি ট্রিপলেট আছে, সি ট্রিপলেট আছে, এ বি সি তিনটে ট্রিপলেট আছে আর এটা হচ্ছে সেন্ট্রাল হাবটা রয়েছে। তাহলে এর উপরে ঠিক আছে প্লাজমা মেমব্রেন। তাহলে আমি কি বলেছি বেসাল বডির নিচের পার্টটাকে আমরা বলতেই পারি, উপরের পার্টটাকে বললাম কি বেসাল প্লেট, আর নিচের পার্ট থেকে কখনো কখনো এই মাইক্রোটিউবিউলগুলো এক্সটেন্ড হয়ে গিয়ে রুটলেট তৈরি করেছে। ক্লিয়ার? তাহলে এই উপরের পার্টটা হচ্ছে বেসাল প্লেট এবং এইখান থেকে তিনটে করে মাইক্রোটিউবিউল মিলে ট্রিপলেট আছে এ বি সি, এরও আছে এ বি এন্ড সি। তাহলে এ বি সি এটা যে সেন্ট্রাল হাব, তাই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 9+0 অ্যারেঞ্জমেন্ট। আমি দুটো এঁকেছি এরকম, সেন্ট্রালটাকে 0 এবং তার চারিপাশে 9+0 অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে এইটাই হচ্ছে বেসাল বডির পিকচার। এখন এই বেসাল বডিটাই আস্তে আস্তে ঠিক এই বেসাল প্লেটের উপর থেকে নতুন একটা স্ট্রাকচার জন্ম দিতে শুরু করে এবং সেই স্ট্রাকচারটাকে আমরা
সাইজে ছোট হলে, সংখ্যায় বেশি হলে সিলিয়া বলে থাকি, এবং ইলংগেটেড হলে, মুভমেন্টে হেল্প করে তাকে আমরা ফ্লাজেলা বলে থাকি। ক্লিয়ার? তাহলে এই বেসাল বডি আমরা নেক্সট ক্লাসে দেখব, এই বেসাল বডি কিভাবে সিলিয়া বা ফ্লাজেলা তৈরি করে। ক্লিয়ার?